নমস্কার, এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা অবশ্যই লাইভ অনুষ্ঠানে আসা মানেই তো আপনাদের সঙ্গে ডাক্তারবাবুদের একটা যেন দারুণ একটা সম্পর্ক তৈরি হয়, সত্যিই তাই। সেইভাবেই কিন্তু আজকে আমরা একটু নতুন করে সাজিয়েছি। আজকে আমাদের কিন্তু যেই আলোচনাটি রাখছি, ব্যথা কিভাবে উপশম করা যায়, ব্যথা থেকে কিভাবে আপনি বাঁচবেন, ব্যথা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। তখন পেনফুল লাইফটা না ভীষণ কঠিন জায়গা। তখন সেইটা যখন চলতে থাকে, আমাদের ব্যথা বেদনা নিয়ে যখন আমরা চলি, তখন কিন্তু আমাদের কোনো কাজে আমরা কিন্তু মনোযোগ দিতে পারি না, মনোনিবেশ করতে পারি না, এবং সর্বক্ষণ সেদিকেই আমার কনসেন্ট্রেট করতে হয় ওই ব্যথা নিয়েই। তাই সেই ব্যথা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা অ্যান্ড রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদের কিন্তু পথ দেখিয়েছে কিভাবে সেই রোগমুক্ত জীবন আপনারা খুঁজে পাবেন। সেই জন্য কিন্তু আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে কিন্তু ডক্টর ভাদুরী উপস্থিত হয়েছেন, যিনি কিন্তু বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট। ডক্টর ভাদুরীকে যখন আজকে আমরা পেয়েছি, তাহলে আমাদের কিন্তু এ বিষয়ে আজকে আমরা জানবই কিভাবে আমরা ব্যথা থেকে আমরা মুক্তি পাবো। অবশ্যই আমরা সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন এস ভাদুরী। ডাক্তারবাবু, আপনাকে সুস্বাগতম অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম, ব্যথা মানেই কিন্তু মানে যে এ ব্যথা কী ব্যথা, কী যে ব্যথা, সে যে যার হয় সে বোঝে। সেই পেনফুল লাইফ থেকে কিভাবে আমরা মানে একটা ভালো একটা সুন্দর জীবন খুঁজে পাবো, কারণ ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে সেটাকে আমরা প্রিভেন্ট করব, রোগটাকে কিভাবে প্রতিরোধ করব, সে বিষয়ে আজকে জানবো। দেখুন, এই যে ব্যথার সমস্যা যাদের আছে তারা যে কি কষ্ট পায়, আপনি যে কথাটা বললেন, তারাই বোঝে। এবং এই ব্যথার সাথে সাথে যে সমস্যাটা দেখা যায় যে তাদের কর্মক্ষমতা কমে যায়। মানুষের যে কোনো বয়সেই হোক না কেন, যদি ব্যথা থাকে, বিশেষ করে আমরা যেই ব্যথাটার কথা বলছি এখন, যে হাড়ের অস্থির ব্যথা অথবা মাংসপেশির ব্যথা, এই ব্যথা যদি কারো থাকে, তাহলে কিন্তু তার কর্মহীনতায় চলে আসে। সে কিন্তু জীবনেও কিন্তু সে অনেক পিছিয়ে পড়তে হয় এবং জীবনে কিছু ডিপ্রেশনে অনেকে চলে যায়। দেখায় যখন তিনি দেখে যে নিজেকে খালি একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হচ্ছে, আরও 5টা মানুষের মতো সে বাইরে গিয়ে সবার সাথে মেলামেশা করতে পারছে না, বিভিন্ন জায়গায় চলে ফিরে বেড়াতে পারছে না, তার থেকে কিন্তু আরও রোগের সৃষ্টি হয়ে যায়। কিছু রোগ মানসিক দিকেও কিন্তু চলে যায়। তো এই ব্যথার সমস্যাটাকে প্রথম যেটা করা উচিত, উনি একটা খুব ভালো কথা বলেছেন, কিভাবে আমরা প্রিভেন্ট করব। এই রোগটা শুরু হওয়ার আগে থেকেই যদি আমরা মানে নিজেকে সতর্কভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা অনেকটা পিছিয়ে দিতে পারি। এবং যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, দুটো পার্ট। একটা হচ্ছে প্রিভেনশন, কিভাবে রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো যাতে এই রোগটা আমাদের জীবনে নাই আসে। এবং আরেকটা পার্টে আমরা আলোচনা করব যে যাদের এই সমস্যাটা হয়ে গেছে তাদের কিভাবে এই রোগের হাত থেকে মুক্তি দেওয়া যায়। তো এই দুটো ব্যাপারই আমরা আলোচনা করব। আজকে আমরা দুটো পার্ট রেখেছি। একটা মানে ব্যথা হওয়ার আগের একটা পার্ট রেখেছি, বিফোর পেন, আর একটা হলো আফটার পেন। আমরা অবশ্যই জানবো। ডক্টর ভাদুরী যখন আজকে আমাদের সঙ্গে রয়েছেন, একজন বন্ধু রয়েছে। স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, সুবল প্রামাণিক। আচ্ছা, কি সমস্যা? সমস্যা বলতে সমস্যাটা আমার নয়, সমস্যাটা আমার মায়ের। মানে তার খুব হাঁটুতে ব্যথা আর কি। অনেক রকম তেল ইউজ করেছি, অনেক আয়ুর্বেদিক অনেক কিছু করেছি, কিন্তু হাঁটু ব্যথা কমাতে পারে। আচ্ছা, এক্সরে করেছি। হ্যাঁ, আচ্ছা, জয়েন্ট এইখানে কি একটা হয়, ওই রিপোর্টে কি লিখেছে মনে আছে? কম আছে বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? রিপোর্টে কি এসছে ওটা কি মনে আছে? যে কি, না ওটা ঠিক মনে নেই, তবে একটা পরিমাণ একটা কম আছে আমাকে বলেছিল। ও আচ্ছা, মানে ভিটামিন ডি কম আছে বা এরকম কিছু বলেছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম ভিটামিন ডি হ্যাঁ, ভিটামিন ডি কম আছে। ঠিক 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 আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা আপনি যে বললেন ভিটামিন ডি কম আছে শরীরে, তার কারণ, মেন কারণ হচ্ছে আজকাল আমাদের যে জীবনযাত্রাটা। আমরা যে সারাদিন কি করি, আমরা ঘরের মধ্যেই থাকি, যেখানে সূর্যের আলো ঢুকতেই চায় না। এক একটা বাড়ি তো এমনভাবে তৈরি হয়েছে, যেহেতু আজকাল অনেক ফ্ল্যাট তৈরি হয়ে গেছে শহরের মধ্যে, দেখা যায় যে মানুষের পাশের বাড়ির যে ছায়াটা সেটা আমার ঘরের মধ্যে পড়ছে, আর আলটিমেটলি আমার ঘরে কিন্তু কোনো রোদ ঢুকছে না। এই যে রোদ, এই সূর্যের আলোটা এতটা উপকার যে আমাদের ভিটামিন ডি কিন্তু তৈরি করতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, এই ভিটামিন ডির ডেফিসিয়েন্সি হলে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তার মধ্যে একটা বড় সমস্যা যেটা আমরা বলছি সেটা হচ্ছে হাড়ের সমস্যা। কেন? অ্যাকচুয়ালি আমরা জানি বিভিন্ন মিনারেলস দিয়ে আমাদের হাড়গুলো তৈরি, তার মধ্যে
ক্যালসিয়াম হচ্ছে একটা অন্যতম, যেটার আমরা সবসময় আলোচনা করি বা শুনতে পাই যে ক্যালসিয়াম হাড়ের মধ্যে না থাকলে তাহলে কিন্তু দেখা যায় যে হাড় দুর্বল হচ্ছে, হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে বা হাড়ের শক্তি কমে যাচ্ছে। এবার শরীরের মধ্যে যে আমরা খাদ্য খাবার খাচ্ছি তার মধ্যে যে ক্যালসিয়াম আছে এটা শরীর ধরে রাখতে পারবে তখনই যদি দেখা যাচ্ছে আমার শরীরে ভিটামিন ডির অভাব নেই বা সঠিক মাত্রায় মানে পর্যাপ্ত মাত্রায় আমার শরীরে ভিটামিন ডি রয়েছে। এবার সাধারণভাবে আমাদের যতক্ষণ না কোনো রোগ হয় আমরা কিন্তু ডাক্তারবাবুদের কাছে গিয়ে আলোচনা করি না বা কোনো টেস্টও করে দেখি না যে আমার শরীরের কি সমস্যা আছে কিনা। তো আলটিমেটলি কি হয় যে এইভাবে মানুষ চলতে 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 এই ভিটামিন ডির যে ঘাটতিটা হচ্ছে সেটা আমরা নজরে করতে পারি না বা খেয়াল রাখতে পারি না। আলটিমেটলি যখনই ভিটামিন ডির ঘাটতিটা হচ্ছে শরীরে অটোমেটিক আমরা যত ভালোই খাদ্য খাবার খাই না কেন আমার শরীরে ক্যালসিয়ামের অভাব হবে, এবং যখনই ক্যালসিয়ামের অভাব হবে দেখা যাবে যে আমার হাড় কিন্তু দুর্বল হয়ে গেছে। এই যে আপনার মায়ের যে ভিটামিন ডির অভাব হয়েছে তার থেকেই কিন্তু আপনার মায়ের হাড়ের দুর্বলতা চলে এসছে। আর আলটিমেটলি কি সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যে হাড় নরম হয়ে যাচ্ছে, সফট হচ্ছে, মানে ক্ষমতা হারিয়ে ফেলছে, সেখানে ঘষা লাগছে, ক্ষয় হচ্ছে, ব্যথা হচ্ছে। আলটিমেটলি এটা এই আয়ুর্বেদ চিকিৎসায় যদি আপনি আমাদের এখানে আসেন তাহলে কিন্তু আপনি এটার সঠিক ট্রিটমেন্টটা পাবেন। শুধু সঠিক ট্রিটমেন্ট নয়, মানে শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা নয়, এই যে পরামর্শগুলো আমরা যে আলোচনাগুলো করছি আরও বিস্তারিতভাবে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কেন আপনি কোন কাজটা করবেন। আমাদের এখানে ওষুধের ট্রিটমেন্টের সাথে সাথে হয়তো অনেককে বলে দেওয়া হয় যে আপনার রোদে আপনার বসবেন 15 মিনিট 20 মিনিট রোদের বেলা বসবেন। এটা কেন? তার কারণটা হচ্ছে শরীরে ভিটামিন ডি পাওয়া যাবে। আমরা জানি যে ভিটামিন ডির অভাব হলে হয় যেটা সূর্যের আলো থেকে আসে, এটা স্বাভাবিকভাবে। আবার এটাও কি জানেন যে ভিটামিন ডির অভাব হলে সুগারেরও প্রবলেম হয়। এর জন্য সুগারের পেশেন্টদের কিন্তু বলা হয় সবসময় অ্যাটলিস্ট 15 মিনিট ডেইলি সূর্যের আলোটা নিজের শরীরে নেবেন। তার জন্য কিন্তু আপনার খালি গায়ে পোশাক আশাক একদম কম পরে দাঁড়াতে হবে তাই নয়, কারণ ওটার মধ্যে যে পাওয়ার আছে, সূর্যের আলোতে যে পাওয়ার আছে, ইনফ্রারেড যে লাইটটা থাকে সূর্যের আলোর মধ্যে, তার ক্ষমতা আপনার জামা কাপড়ের ভেতর দিয়েও ঢুকে যেতে পারবে। ঠিক আছে, তার জন্য ওটা নিয়ে মাথা চিন্তা করতে হবে না। বা আপনার মুখ খোলা থাকছে, হাত খোলা থাকছে, পায়ের পাতা খোলা থাকছে, এখান দিয়েও কিন্তু ও বডি নিচ্ছে। বডি কোনো না কোনোভাবে অ্যাবজর্ব করেই নেবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি রোদে গিয়ে বসবেন বা দাঁড়াবেন বা হাঁটবেন, এইটা হচ্ছে আপনার দায়িত্ব। এই জিনিসটা রেগুলার করবেন। আর এইভাবেই আপনার মায়ের যদি আমরা ট্রিটমেন্টটা করি, যখন আমাদের এখানে আসবেন তাহলে ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে আপনার এই সবগুলো প্রবলেমই কিন্তু চলে গেছে, এবং আপনি আপনার মাকে দেখতে পাবেন যে আরও 5 জনের মতো বাইরে গিয়েও ঘুরে বেড়াতে পারছে, সিঁড়ি দিয়েও উঠতে পারছে, হাঁটাচলা অনেক বেশি বেটার করতে পারছে এখন থেকে। একদম। আসলে এই যে যেটা বললেন ডাক্তার, খুব সুন্দর একটি কথা, সূর্যের আলো, এই যে সূর্যের যে একটা রিফ্লেকশন, সেই আলোটা আজকাল কি হয়, ফ্ল্যাটগুলো এত উচ্চমানের হয়ে গেছে, সে নিচের তলা যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে বা ফার্স্ট ফ্লোরে থাকে তাদের কিন্তু সবচেয়ে ভিকটিম হয় তারা। তার কারণ যারা হয়তো একেবারে উপরের তলায় থাকে তাদের ক্ষেত্রে অতটা হয় না, তখন তারা অনেকটা রোদ পোহানোর চেষ্টা করে ছাদে গিয়ে বা একটু মানে পার্কে যাওয়া বা এখানে যাওয়া, সেই জায়গাগুলো আজকাল অনেকটাই কমে গেছে বলেই মনে হয় ব্যথার জায়গাগুলো অনেকটাই পেইনফুল একটা জায়গা তৈরি হচ্ছে। এটা তো একটা বড় একটা ব্যাপার। বাচ্চারা এখন ছোট বড় এখন তো সেই আর লিমিটেড নেই, যে একটা আগে ছিল একটা এজেড পার্সনদের ক্ষেত্রে এই ব্যথার উপশমটা বেশি পরিমাণে ঘায়েল করতো। আজকাল দেখা যাচ্ছে বহু মানে ছোট ছেলে মেয়েরাও এর সঙ্গে কিন্তু অনেকটাই কাবু হয়ে যাচ্ছে এই ব্যাপারে। যেটা হলো ডাক্তারবাবু, একটা আমাদের খুব জিজ্ঞাস্য এটি, যেটা হলো এই যে সার্ভাইকাল যেটাকে বলে স্পন্ডিলাইটিস, অনেকে এখন খুব ওয়ার্ক ফ্রম হোম বা অফিসে বসে কাজ, কম্পিউটার ল্যাপটপে সারা তারা কিন্তু বুঝে রয়েছে, মাথা গুঁজে রয়েছে যাকে বলে। সেই জায়গা থেকে কিভাবে এটা আপনারা একটা মানে কিভাবে আপনি একটা পরামর্শ দেবেন, সুপরামর্শ দেবেন? আমরা যেটা বলছিলাম প্রথমে যে দুটো ভাগ করে নিয়েছি, তো প্রিভেনশনটাই যদি বলা যায় যে প্রিভেনশন হিসাবে আমরা যদি কিছু কিছু নিয়ম মেনে চলি। দেখুন আজকাল যারা এই যে আপনি বললেন না যে বেশি বয়সের ব্যাপারটা আজকাল আর নেই, ব্যথার ব্যাপারটা একেবারে ঠিক। আজকাল বাচ্চাদের যারা স্কুলে যাচ্ছে দেখবেন তাদের ব্যাগটা একবার তুলে ব্যাগটা যখন ক্যারি করবেন দেখবেন সেটা এতটা ভারী যে সেই বাচ্চার পক্ষে সেটা কষ্টদায়ক হচ্ছে, এবং সেই বাচ্চাগুলো দেখবেন ঝুঁকে ঝুঁকে হাঁটে। ঠিক আছে, একদম ছোট বাচ্চাদের পিঠেও কিন্তু মায়েরা একটা ব্যাগ চাপিয়ে দিচ্ছে, হয়তো স্কুলে কটা বই পড়াবে তার ঠিক নেই, কিন্তু ব্যাগ ভর্তি বোঝাই করা যদি বই না দেয় মায়েদের হয়তো অনেক সময় মনে হয় যে আমার বাচ্চার হয়তো পড়াশোনাটা কম হয়ে গেল, একদম কম্পিটিশনের জায়গা থেকে সরে গেল। খুব ভালো একটা কথা বলছেন।
এই কম্পিটিশনটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাচ্চার উপরে কিন্তু বিশাল বড় একটা চাপ সৃষ্টি হচ্ছে, শুধু শারীরিক নয়, সেটা মানসিকও। এই যে আজকালকার দিনে যে ওয়ার্ক ফ্রম হোম আপনি বললেন, বা ধরুন যেসব বাচ্চারা আজকাল গ্যাজেট ইউজ করে খুব বেশি, ঠিক আছে, টিনেজার্সদের দেখা যাচ্ছে যে খুব বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা কিন্তু সামনের দিকে ঝুঁকে বসে বসে ঘন্টার পর ঘন্টাও সেই মোবাইলটাকে ইউজ করে। যাদের ওয়ার্ক ফ্রম হোম আছে বা যারা ধরুন কম্পিউটার রিলেটেড কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা। তাতে কি হচ্ছে, আমাদের যে কি বলো হাড়ের যে ক্ষমতা, সেটা একটা কমে যাচ্ছে, যেহেতু কোনো আউটডোর গেমস খেলে না আজকাল বাচ্চারা। এবং যারা মানে মানে চাকরিজীবী যারা, তারাও দেখা যাচ্ছে এসি রুমে বসে কাজ করছে, ঘর থেকে বেরোচ্ছে একটা ক্যাবে করে চলে গেল, কেউ কেউ নিজের প্রাইভেট কারে চলে গেল, যেখানে সূর্যের আলোর কোনো ব্যাপার নেই, কিন্তু এসি রয়েছে, আবার এসি ঘরে ঢুকছে। যত ভেহিকেলস আরামের জন্য, সবাই কি করছে যে আরাম করে যাব আমি, তাই একটা এসি বাসেও চলে গেল, এসি মেট্রোতে চলে গেল, এই সব ব্যাপারগুলো হচ্ছে। আর যারা যাচ্ছে না, হয়তো তাদেরকে একটু অন্যভাবেই দেখবে, তার হয়তো স্ট্যাটাসটা কম, একেবারেই নয়। আমাদের অনেক বড় বড় লোকেদেরকে দেখেছি যারা নিজেদেরকে ফিট রাখার জন্য কিন্তু ওই রকম ভাবে ট্রাভেল করে, যে হাঁটে, ওয়াকিং। আমি নিজেও অনেকটা কিন্তু হাঁটি, আমার যেখানে গাড়ি থাকে সেখানেও কিন্তু আমি গাড়িটাকে অ্যাভয়েড করি, এই জন্যই যাতে আমি কিছুটা হেঁটে নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে পারি। আমার সময় যদিও কম, হয়তো পারফেক্ট টাইমে রেগুলার না করতে পারলেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমি নিজেও থাকি। আর সবাইকে একেবারেই তাই, ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এইটা আজকালকার বাচ্চাদের হোক বা ওয়ার্ক ফ্রম হোম যারা করছে, বা মানে চেয়ার বাউন্ড যারা কাজ করছে, মানে সিডেন্টারি লাইফস্টাইল যাদের বলা হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তাদের এই মেরুদণ্ডের যে হাড়টা, তার একটা শেপ থাকে, সেই শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে, হতে গিয়ে শেপটা নষ্ট হলে কি হচ্ছে, ঘাড়ে, কোমরে, পিঠে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। এবং এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যাচ্ছে নতুন নতুন উপসর্গ কিন্তু দেখা যাচ্ছে। কারো হয়ে যাচ্ছে সার্ভাইকাল স্পন্ডেলোসিস, কারো দেখা লাম্বার স্পন্ডেলোসিস, কারো সাইটিক নার্ভের ওপরে ব্যথা আসছে, তো সাইটিকা পেইন হচ্ছে। এই যে পেইনগুলো আস্তে 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 কিন্তু তাদেরকে জর্জরিত করছে। এবং যেহেতু ফুড হ্যাবিট ভালো নেই, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের ওপরে আজকাল ইয়াং জেনারেশন এত বেশি নির্ভরশীল হয়ে গেছে, এত টেস্ট রিলেটেড খাবারগুলো খাচ্ছে বাইরের, ঠিক আছে, এগুলো খাওয়ার সাথে সাথে তাদের কিন্তু শরীরে নিউট্রিশনাল ভ্যালু, নিউট্রিশন মানে পুষ্টিগত মান তাদের মধ্যে খুব কম। আজকে যদি একটা ইয়াং পুরুষ বা মহিলাকে বলা হয় যে আপনি সিঁড়ি দিয়ে 1 তলা থেকে 4 তলায় উঠুন, ওঠার পরেই দেখবেন হাঁপানো শুরু করবে। কিন্তু ধরুন আমাদের এজ গ্রুপে যারা আছে, বা ধরুন আমাদের থেকে আরও যারা সিনিয়র, দেখবেন তারা অতটা এফেক্টেড হবে না যদি কোনো মেডিকেল কন্ডিশন না থাকে। তার কারণটা এটাই যে সবার কিন্তু ক্যাপাসিটি কমে গেছে, তার ব্রিদিং ক্যাপাসিটি, লাংসের ক্যাপাসিটি, হার্টের ক্যাপাসিটি সব কমে যাওয়ার ফলে কিন্তু এই প্রবলেমগুলো আসছে। কেন? ডিউ টু লাইফস্টাইল, সঠিক লাইফস্টাইল নেই। এই ব্যথাটাও কিন্তু তার মধ্যেই একটা সমস্যা, যেটা আমরা দেখতে পাই, এবং যার জন্য মানুষ কিন্তু আজকাল নাজেহাল হয়ে যাচ্ছে। এবং যারা ধরুন বেশি বয়স, তাদেরও কিন্তু একই প্রবলেম হচ্ছে। আমরা আরো জানবো এই বিষয়ে, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম, স্বপন মণ্ডল। আচ্ছা, কি সমস্যা স্বপন বাবু, বলুন। সমস্যা হচ্ছে, আমি এই কিছুদিন ধরে দেখছি আমার প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে। বয়স কত, এজ কত? বয়স 28। আচ্ছা, আপনার 28 বছর। আপনার এই গ্যাস, এটা কি ইদানিং হচ্ছে না আগে থেকেই ছিল, গ্যাস অ্যাসিডিটির ব্যাপার? না না, গ্যাস না, আমার বলছি হেয়ার ফল হচ্ছে। ও, হেয়ার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, 28 বছরে হেয়ার ফল। আচ্ছা, আপনি কি স্মোক করেন বেশি? না না, স্মোক করি না। আর খাদ্য খাবারের ধরন কেমন? হ্যাঁ, ড্যান্ড্রাফও আছে। ড্যান্ড্রাফও আছে। আর খাদ্য খাবার কেমন? খাদ্য খাবার যেমন বাড়িতে। রাতে ঘুম ঠিক হয়? হ্যাঁ, রাতে ওই ঠিক। ঘুম ঠিক হয়? হ্যাঁ, ঘুম ঠিক হয়। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, আমি একটু আগে খাবার দাবারের কথা যেটা বলছিলাম, সেখান থেকেই আমি বলছি যে আমরা হয়তো অনেক খাবার দাবারই খাই, ঠিক আছে, যেগুলো হয়তো আমাদের শরীরে দরকার, সেই খাবার দাবারগুলো হয়তো আমরা কম খাই। আমরা মাছ, মাংস, ডিম খাচ্ছি, কিন্তু সাথে ভেজিটেবলসটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় খুব কম ইউজ হয়। কারণ মাছ, মাংস, ডিমটা রাঁধতে সোজা, এবং ভেজিটেবলস থেকে কিন্তু
কম্পারেটিভলি বলবো আজকের যে মার্কেটের যে সিনারিওটা, মার্কেটে সবজির বাজারে গেলে বুঝবেন যে সবজির দাম কিন্তু মাছ মাংস ডিমের থেকে অনেকটাই বেশি। এইটা একটা হয় ব্যাপার। এবং মাছ মাংস ডিম খেতে বেশি স্বাদ, যারা মাছ মাংস খেয়ে অভ্যস্ত তাদের কাছে মাছ মাংসটা অনেক বেশি স্বাদের এবং পছন্দের। এই জন্য আজকাল দেখা যাচ্ছে আপনার 28 বছর আপনার মতো ইয়াং জেনারেশনের এটা একটা হ্যাবিট যে ভেজিটেবলসগুলোকে অ্যাভয়েড করা, ফল অ্যাভয়েড করা, এগুলো বেশিরভাগ সংখ্যক লোকেরই কিন্তু তাই হয়। এবার আমাদের শরীরে শুধু কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট যেটা আমরা পাই মেনলি আমাদের মাছ মাংস ডিম ভাত রুটি এগুলো থেকে, এইটা সাফিসিয়েন্ট না। এর সাথে যেগুলো আমাদের কিছু মাইক্রো, যেগুলো আমাদের মিনারেলস আছে বা মাইক্রো নিউট্রিয়েন্টস বলি আমরা, মিনারেলস ভিটামিনস, এইগুলোর কিন্তু অভাব হয়ে যাচ্ছে যেহেতু আমরা শাকসবজি ফল টল কম খাচ্ছি। ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। তার জন্য কিছু হচ্ছে আমার চুলের মধ্যে যেসব জিনিসগুলো দরকার চুলটাকে ভালো রাখার জন্য সেগুলো কম পাচ্ছে আমার শরীর। আলটিমেটলি চুলটা কিন্তু ড্যামেজ হচ্ছে, চুলটা পড়ে যাচ্ছে। অকাল পক্কতাও হয়, মানে প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, মানে বয়সের আগে চুল পেকে গেল, এটা একটা বড় কারণ এই যে এইসবের জন্য। আবার কি হচ্ছে প্রিম্যাচিওর হেয়ার ফল, মানে একটা চুল তার সময়ের আগেই কিন্তু পড়ে যাচ্ছে। এই করে করে কিন্তু টাক পড়ে যায় আজকাল অল্প বয়সেই। তার পাশাপাশি আপনার যে সমস্যাটা আছে সেটা হলো আপনার ড্যান্ড্রাফের সমস্যা। এই ড্যান্ড্রাফের সমস্যা কিন্তু একটা ইনফেকশন যেটাকে আমাদের কিন্তু সরিয়ে নেওয়া উচিত। তার ট্রিটমেন্ট, আপনার যে চুলের যে কোনো প্রবলেমগুলো সব ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন আমাদের এনবিপিতে। এখানে একবার ফোন করে আসুন, এখানে ট্রিটমেন্ট আছে যেটা করলে আপনার ড্যান্ড্রাফ ঠিক হয়ে যাবে, এক্সেসিভ চুল পড়ছে ওটা ঠিক হয়ে যাবে, এবং চুলের গোড়া যেখানে এখনো বেঁচে আছে কিন্তু চুলটা উঠতে পারছে না সেটাও হবে। তাহলে দেখবেন আপনারা টাক পড়ছে না বা চুলটা অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর হয়ে যাবে। সব ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপি আয়ুর্বেদাতে রয়েছে। আর সবচেয়ে বড় কথা রাখতে হবে, আয়ুর্বেদ চিকিৎসা হলো একটা ন্যাচারাল, একদম প্রকৃতির নির্যাস যেটা দিয়ে তৈরি হয়, যেটার মধ্যে কোনো ভেজাল পাবেন না। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিয়েছি, তো অবশ্যই তারপর আপনার আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন কি সমস্যা? আমার আমার পেটের সমস্যা। এখন শীতকাল না, আমার পেটে একটু জোরে বলুন। একটু জোরে বলতে হবে। পেটের গন্ডগোল। পেটের গন্ডগোল, পেটে কি সমস্যা হচ্ছে বলুন? এই আমাশার মতো পায়খানাটা কেমন হয়? পায়খানাটা কেমন হয় বলুন? পেট পরিষ্কারই হয় পায়খানা। না, পায়খানা দিয়ে কি আম পড়ছে, পিছলা পিছলা কিছু বেরাচ্ছে? না না না। তাহলে আমাশা বলছেন আপনি? পেট ব্যথা করে পায়খানা হয়। পেট মোচড় দিয়ে তারপর পায়খানাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর পায়খানাটা কেমন হয়? পাতলা হয় না শক্ত হয়? পাতলা হয়। পাতলা হয়। আর রেগুলার হয় পায়খানা? হ্যাঁ, রেগুলার পায়খানা হয়। আচ্ছা, আপনার কতদিন ধরে এটাই ভুগছেন? আজকেই হয়েছে। আজকেই হয়েছে, আচ্ছা। আর এর আগে আর কোনোদিন হয়নি, তাই তো? না। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। যেটা প্রথম কথা হচ্ছে আপনার অ্যামোবাইসিস যদি থাকে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু কিছু প্রোটেকশন, যেটা ওয়াটার বর্ন ডিজিজ একটা বলতে পারেন, জল থেকে কিন্তু অ্যামোবাইসিসটা আসে সাধারণত আমরা দেখতে পাই। খুব হাইজিন মেনটেন করতে হবে। আপনার যদি বা হাতে নখ থাকে, নখটা আগে কাটুন, ঠিক আছে, পুরো নখ কেটে ফেলুন, নর্মাল করে দিন, এক্সট্রা নখের গ্রোথ রাখবেন না। টয়লেট থেকে এসে খুব ভালোভাবে কিন্তু সাবান ইউজ করতে হয় প্রত্যেকজন ব্যক্তির, একবার নয় দুবার সাবানটা ইউজ করা উচিত টয়লেট থেকে বেরিয়ে। এটা গেল। সেকেন্ড হচ্ছে আপনার যে বাসনপত্র সেগুলো যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে বাড়িতে যারা মেড আছে, মেড সার্ভেন্ট আছে, যারা এসে ঘর টর ঝাড় দিয়ে দেয় বা বাসন মেজে দেয়, তাদের আনহাইজিনিক কন্ডিশন থেকে, তাদের থেকেও কিন্তু অনেক সময় বিভিন্ন জিনিস ছড়ায় আমাদের খাদ্য খাবারের মধ্যে চলে আসে। তার জন্য বাসনপত্রগুলো খুব ভালো করে পরিষ্কার করা উচিত, ঠিক আছে। এবং যদি কেউ গ্রামের দিকে থাকে এবং সেখানে দেখা যাচ্ছে যদি পুকুরে বাসন ধোয়া হয়, সেখান থেকেও কিন্তু আমাদের রোগ ছড়ায়, পেটের রোগের সমস্যা চলে আসে। সেগুলো মাথায় রাখতে হবে, ডাইরেক্ট পুকুর থেকে এনে আমরা খাবো না, সেগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কিন্তু আমরা বাসনপত্রে রান্না করব এবং খাওয়া দাওয়া করব। এগুলো আপনার যেটা আছে এইটার সাথে সাথে এখন যে আজকেই হয়েছে, এটা একদিনেরটা আপনার কিছু বোঝাই যাবে না,
কারণ অ্যামোবায়াসিস পেটে মোচড় দিয়ে দিয়ে যদি হয় দুটো কারণে হবে। এক হয় আমাশার যদি ধাত থাকে হবে, অথবা আপনি উল্টোপাল্টা কিছু যদি খেয়ে থাকেন 2-1 দিনের মধ্যে, সেটার এফেক্ট। আরেকটা জিনিস কি হয়, শীতকালে মানুষের একটা স্নান কম করার একটা টেন্ডেন্সি থাকে, জল কম খাওয়ার টেন্ডেন্সি থাকে। এতে কি হয়, শরীর গরম হয়ে যায়, মানে আমাদের পেট গরম হয়ে যায়। পেটটাকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে। শীতকালে পেট ঠান্ডা রাখার জন্য আমাদের অবশ্যই বেশি পরিমাণে জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এগুলো মেনটেন করুন। আর রেগুলার স্নান করতে হবে। স্নান এমন একটা জিনিস, স্নান যদি আপনি রেগুলার না করেন বিভিন্ন রোগের কিন্তু আপনি শিকার হবেন। আর এই জন্যই শীতকালে দেখবেন পেটের সমস্যা বেশি বেড়ে যায়। কেন? যে মানুষ এমনিই গরম জামা কাপড় পরে থাকে, তারপরে অনেকের হ্যাবিট আছে যে স্নান না করার, যে রেগুলার স্নান করব না। তো এই জিনিসটা করতে গেলে কিন্তু পেটের ওপর একটা বিশাল বড় প্রবলেম আসে, আর তখন কিন্তু এই পেটের গন্ডগোলগুলো হয়। রিচ খেলে পেট সহ্য করতে পারে না। দেখুন 1-2 দিনের মধ্যে যদি এটা না কমে, আর হালকা খাবার খান, শাকসবজি মানে পাতলা ভেজিটেবলসের ঝোল খান, মাছ মাংস ডিমটা এখন বন্ধ রাখুন, ভাত খাওয়ার অভ্যাস থাকলে ভাতই খাবেন, রুটিটা এখন অ্যাভয়েড করুন। 2-1 দিন এটা করুন, আর জল বেশি পরিমাণে খান। যদি দেখছেন তাতেও কমছে না, তাহলে বুঝবেন ভিতরে কোনো ইনফেকশন হয়েছে। তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে এটা আমাশার সমস্যা থাকলে পার্মানেন্টলি সলিউশন হবে। একদম। আমরা এই বিষয়ে অবশ্যই আমরা জানছি, খুব আজকে একটু মেজর প্রবলেম নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। তখন ব্যথা, এই ব্যাপারটা খুব মানে পেইনফুল লাইফ তৈরি করে সত্যি। সেই জন্য ডাক্তারবাবু আগে থেকে কীভাবে প্রিকশন নেবেন, আগে থেকে কীভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়, বা আগে থেকে কীভাবে সেটার আলাদা একটা প্রিপারেশান নেবেন, প্রিপারেশান যেটাকে বলে, সেই থেকে কীভাবে আপনি রিলিফ পাবেন এবং কীভাবে আপনি একটা সুন্দর জীবনকে বহন করে চলবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু আপনাদেরকে পথ দেখাচ্ছে। এনবিপি ইউনানি সেখানে কিন্তু একদম মানে যাকে বলে সেসব এক্সপার্ট ডক্টররা রয়েছেন, তাদের মানে অগাধ তাদের পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু সুন্দরভাবে মানুষকে নানানভাবে যে কোনো সমস্যা থেকে পার্মানেন্ট একটা সলিউশন দিচ্ছেন। যে কোনো রোগ থেকে, সেটা কঠিন, জটিল, ভয়ঙ্কর বিভিন্ন রোগ থেকে তারা কিন্তু একটা সলিউশনের পথ দেখাচ্ছেন, এবং ভীষণ মানুষ ভালো আছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সোদপুর থেকে অমল রায় বলছি। আচ্ছা, বলুন অমলবাবু, কি সমস্যা বলুন। বলছি, এমনিতে তো ডাক্তারবাবুর প্রোগ্রাম শুনছি, খুব ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই শীতের যে সময়টা এতে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যাপারগুলো আমার এবং আমার ফ্যামিলির মেম্বার যারা বয়স্ক মেম্বার রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে অল্প কিছু। এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে, এবং বিগত বেশ কয়েক বছর ধরেই এই সমস্যাগুলো হচ্ছে। এটা যদি কিছু বলে, এটা ব্যাপারে যদি ডাক্তারবাবু কিছু গাইডলাইন দেয়। হ্যাঁ, শুনতে থাকুন। আমি কিন্তু অলরেডি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু সেরকম ভাবে কোনো ফলপ্রদ হচ্ছে না। ঠিক আছে। দেখুন, এই ব্যথার সমস্যাটা কিন্তু শীতকালে বাড়ে, এবং আয়ুর্বেদ মতে বলে যে যাদের বাত প্রকৃতি, ঠিক আছে, মানুষকে ভাগ করা হয়েছে বাত, পিত্ত, কফ, 3 ভাগে কিন্তু মানুষকে আয়ুর্বেদ মতে ভাগ করা হয়েছে। এবং বাত প্রকৃতির যাদের শরীরের মধ্যে বাতের প্রবণতা যাদের বেশি থাকবে, তাদের কিন্তু এই ব্যথার সমস্যাটা হবে। মানে শরীরে কিন্তু একটা এই শীতল জিনিসটা কিন্তু তাদের জন্য ক্ষতিকারক, ঠান্ডার ব্যাপারটা কিন্তু তাদের জন্য খারাপ, ঠান্ডা বাতাসও তাদের জন্য খারাপ, ঠান্ডার মানে কি বলবো, তাদের আশেপাশে ঠান্ডা একটা পরিবেশ, সেটা কিন্তু তাদেরকে ভোগায়। এবং যাদের বাত প্রকৃতি থাকে তারাই কিন্তু ব্যথার সময় মানে ব্যথার প্রকোপটা তাদের বেড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে প্রিভেনশন যেহেতু আলোচনা করছি যে কিভাবে আমরা ভালো থাকবো, তার জন্য আমার কিন্তু এই সিজনগুলোতে নিজের কিছু সতর্কতা মেনটেন করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের স্নানের সময় আমাদের দেখতে হবে জলটা যাতে আমার গায়ে নর্মাল টেম্পারেচারের থেকে বেশি থাকে, একটু কম না থাকে। ঠিক আছে, অনেকের অভ্যাস আছে তাড়াতাড়ি স্নান করে নেওয়া, ট্যাপ খুলে জল দিয়ে স্নান করা, অথবা ডাইরেক্ট যখন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল আসছে ডাইরেক্ট তার নিচে বসে গিয়ে স্নান করা। কিন্তু দেখতে হবে সেই জলটা নর্মাল কিনা, নর্মাল টেম্পারেচার কিনা, কারণ শীতকালে জলটা কিন্তু ঠান্ডাই থাকে স্বাভাবিকভাবে। আচ্ছা, তাহলে আমার ওই ঠান্ডাটা কিন্তু লাগানো যাবে না, একটু হালকা, একটু বেটার টেম্পারেচার আমার নিতে হবে। সেটা জল গরম করে হোক বা রোদে দিয়ে হোক, যেভাবেই করে করুন না, কিন্তু টেম্পারেচারটা একটু বাড়াতে হবে, ডাইরেক্ট যাতে ঠান্ডাটা আমার শরীরে না আসে। এটা গেল। কারণটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি, এই টাইমে শীতের বেলা দেখবেন, শীতের দিনে কিন্তু প্রেশার বাড়ে সবার শোনা যায়। তার দুটো কারণ আমরা জল খাওয়া কমিয়ে দিই, তার জন্য শরীরের মধ্যে সোডিয়ামটা বাড়তে থাকে। ঠিক আছে, কারণ ওটা ইউরিন দিয়ে পাস হয় না,
যেহেতু আমাদের জল খাওয়ার পরিমাণটা কমে যায়, তেষ্টা কম হয়। আরেকটা হচ্ছে শীতকালে আমাদের যত রক্তের নালীগুলো থাকে সেগুলো সরু হতে থাকে, যেটা গরমের মধ্যে বড় হয়, ডাইলেটেড বলে। এবার আমি যদি স্নানটা ঠান্ডা জলে বেশি করি তাহলে আমার ওই নালীগুলো আরও সরু থাকবে, সেখানে কি হবে, রক্ত চলাচলটা ঠিকমতো করতে পারবে না, এবং নার্ভ যেগুলো থাকে সেগুলো শিথিল হয়ে থাকে ঠান্ডায়। দেখবেন কোনো দিন যদি পাহাড়ে বেড়াতে গিয়ে থাকেন বা খুব ঠান্ডার জায়গায় গেছেন, যদি এক মগ জল ভুল করে গায়ে ঢেলে দেবেন, দেখবেন মনে হবে ওই সাইডটা অবশ হয়ে গেল এবং ব্যথা হয়ে যায় জায়গাটায়। কারণটা হচ্ছে ওটাই। তো তার জন্য আমার এই ঠান্ডাটাকে অ্যাভয়েড করে আমার কিন্তু স্নান টান করতে হবে। আমরা যে জলটা খাবো সেটাও যাতে একেবারে ঠান্ডা না থাকে, নর্মাল জল, নর্মাল টেম্পারেচার, যেমনি একটা গরমকালে নর্মাল জল খাই ওরকম টেম্পারেচার বা তার থেকে একটু হালকা গরম খেলেও ক্ষতি নেই, বরঞ্চ বেটার। কিন্তু জলের পরিমাণটা যাতে বেশি থাকে, কারণ আমি বললাম যে বাত প্রকৃতির যারা, তাদের ড্রাইনেসটা বেশি থাকে, তার জন্যই যদি ওটার মধ্যে ঠান্ডার প্রকোপটা আসে সেটা কিন্তু ক্ষতিকারক হয়। তার জন্য আমাদের জল যাতে শরীরে বেশি থাকে, কারণ না হলে আমাদের জয়েন্টের মধ্যে যে জলের পরিমাণটা দরকার সেটা কমে যায়। তাই জলটাও আমাদের জোর করে হলেও বেশি করে খেতে হবে। আরেকটা কাজ করতে হবে, রেগুলার কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো করলে আমার কয়েকটা জিনিস ভালো থাকবে। সেটা কি, যে সেগুলো সবচেয়ে সোজা যেগুলো, সেগুলো হচ্ছে যোগ অভ্যাস মাধ্যমে, সেগুলো কোনো সাইড এফেক্ট হয় না। অবশ্যই আমাদের এক্সপার্টরাও বলে দেয় যে কোনটা কার জন্য চলবে, কার জন্য চলবে না। কিছু আছে যেগুলো আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি মানে মুভমেন্টগুলোকে ঠিক রাখবে, সেটা কোমরের হাড় হোক, গলার হাড় হোক, পিঠের হাড় হোক, হাঁটুর হাড় হোক, কোমরের হাড় হোক, সব জায়গার জন্য, ঠিক আছে। আবার কিছু ব্যায়াম আছে যেগুলো আমার মাংসের শক্তিগুলো বাড়াবে, মাংসপেশির শক্তি বাড়াবে, জোর বাড়াবে। তো এরকম করে আমার যদি ব্যায়ামগুলো করা হয় এবং দেখা যাবে তখন ব্লাড সার্কুলেশনটাও সুন্দর হচ্ছে, আমার পুষ্টি যে খাদ্য খাবারটা খাচ্ছি ঠিক জায়গায় আছে, এই দুটো যদি আমি মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে যে আমার ব্যথাটা কিন্তু আর বাড়ছে না। এর জন্য যদি আপনারা হেল্প চান তাহলে অবশ্যই আমাদের ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ওভার টেলিফোনেও কিন্তু আমাদের কনসালটেশন দেওয়া হয় এইসবের জন্য, আর তার সাথে কি খাদ্য খাবার খাবেন না খাবেন সেগুলোও কিন্তু বলে দেওয়া হয়। তো এইভাবে যদি আপনারা মেনটেন করেন খুব ভালো থাকবেন। আর যদি হেল্প লাগে তাহলে প্রপার ডায়েট চার্টও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যদি আসতে না পারেন ওভার টেলিফোনও কনসাল্ট করলে পেয়ে যাবেন। প্রপার একটা যোগ ব্যায়ামের তালিকা সেগুলোও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে। একদম, আমরা আরও জানবো এই বিষয়ে। অবশ্যই আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমি হেল্পলাইন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার হলো 9830235537। এবার আপনারা দেখে নিন যে ক্লিপিংসগুলো আমরা দেখাচ্ছি। এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, ভীষণভাবে তারা সুস্থ হয়ে কতটা সুস্থ সবল সতেজ জীবন লিড করছেন, তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পারবেন। তারই কিছু ক্লিপিংস আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পরবর্তী আবার আমরা ফিরে আসছি বিরতির পরে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি, মানে একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি
ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে। উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখেছি। হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। আপনারা অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে কতটা আনন্দিত উচ্ছ্বসিত, এবং তারা মুখ দিয়েই তাদের নিজেদের যে হাসি বলে না, একটা মুখে হাসি, চওড়া হাসি তাদের আপনারা দেখতে পাচ্ছেন। তখন কতটা কষ্ট, কতটা দুঃখ নিয়ে তারা কিন্তু এসেছিল, নানান রোগ নিয়ে তারা এসেছিল এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, এবং যাকে বলে সেই ডক্টরসদের, এক্সপার্ট ডক্টরসদের দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন, কতটা সুস্থ হয়ে তারা কিন্তু সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করছেন। তারই এক ঝলক আপনাদের আমরা ছোট ছোট ক্লিপিংস আমরা দিলাম, একদম মানে মানে আমরা জাস্ট গুণে 2-3টে হয়তো দেখালাম, 2-3-4টে, কিন্তু এরকম অজস্র মানুষরা কিন্তু আসছেন, ভীষণভাবে তারা উপকৃত হচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্য আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেসেজা থেকে বলছি, নমিতা রায় বলছি। বলুন, কি সমস্যা? আমার বয়স হচ্ছে 36। আচ্ছা, আমার এই খাবার খেলে, দুপুরে খাবার খেলে কি রাত্রে খাবার খেলে একটু দেরি করে গলা জ্বালা করছে, অল্পতে সবসময় পেট ভারী হয়ে যাচ্ছে। কোনো গরম ভাত খেয়ে নিলে মানে তখন হাই উপরে হাই উঠছে, গলা জ্বালা করছে। কতদিন ধরে হয়েছে এটা? এটা প্রায় 3 মাস ধরে দেখছি। আচ্ছা, আচ্ছা। আর আপনার বাড়িতে রান্না বান্না কে করেন? আমার যাচ্ছি আচ্ছা, কতটা তেল তেল কতটা লাগে? না, আমার শ্বশুর সুগার রোগী, তো অল্প তেল মশলা আমাদের বাড়িতে খাওয়া, রিচ খাওয়া হয় না। ভেজ খাওয়া হয় তাই তো? না, রিচ খাওয়া হয় না। রিচ খাওয়া হয় না, রিচ খাওয়া হয় না। আচ্ছা, আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন, কি কি ধরনের খাদ্য খাবার খান আপনি একটু বলুন আমায়। তো সবজি খাওয়াচ্ছি আমি, ভাত রুটি যখন সবজি খাওয়া, আমি সবজির থেকে আমি হাতে দিয়ে খাই বা আলাদা সিদ্ধ করে খাই। আচ্ছা, আর বলছি তরকারিটা আমার ভালো লাগে না, ওই মাছের ভাজাটা খাই আর একটু সবজি টবজি হাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর বলছি পায়খানা কেমন হয়? পায়খানা তো পরিষ্কার হচ্ছে, কিন্তু একদিন যদি না হয় পরিষ্কার, সে মাথা নিয়ে আমি উঠতে পারি না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ঠিক আছে? আচ্ছা, আমি বলছি ব্যাপার, এটাকে জিইআরডি বলে, ঠিক আছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ। তো মানে এখানে কি হয়, আপনার পেটের মধ্যে না অ্যাসিডটা বেশি তৈরি হচ্ছে এবং আপনার প্রচণ্ড গ্যাস ফর্ম করে
এই যে আপনার যে মাথা তুলতে পারেন না পটি না হলে, তার মানে আপনার পটিটা ক্লিয়ারই হয় না। হয়তো ডেইলি যাচ্ছেন পায়খানায়, কিন্তু পেট পরিষ্কার নেই আপনার। পেট পরিষ্কার রাখতে হবে, কারণ পেট থেকেই মানে 90% রোগ কিন্তু, শারীরিক সমস্যা কিন্তু পেট থেকে আসে। এবং পেটকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেন। ব্রেনের সাথে পেটের একটা বিশাল কিন্তু লিঙ্ক রয়েছে, ঠিক আছে? পেটের গন্ডগোল হলে আপনার শারীরিক মানসিক দুটো প্রবলেমই আসবে। তার জন্য পেটকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেন আমাদের শরীরের, এবং পেট প্রচণ্ড বুদ্ধিমান। এবার সেইটার যদি গন্ডগোল হয়ে যায়, আমাদের বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হয়। আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, রেগুলার হলেও হচ্ছে না, ওটাকে পরিষ্কার করতে হবে। এই যে মুখ থেকে আপনি খাবার খান, আর আমাদের যে পায়খানার দ্বার দিয়ে পায়খানাটা বেরাচ্ছে, এর মাঝখানে যে পুরো জায়গাটা না, এটা পুরো পরিষ্কার রাখতে হয়। এই পরিষ্কার যদি যখনই হবে না, তখনই কিন্তু এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি যাই বলুন না কেন, এই সমস্যাগুলো চলে আসবে। এখান থেকে আপনার বিভিন্ন নতুন নতুন রোগের সৃষ্টিও হবে। অতিরিক্ত যদি অ্যাসিডিটি দিনের পর দিন, বছরের পর বছর আপনার হতে থাকে, গলা জলে, বুক জলে, একটা টাইমে দেখবেন গ্যাস্ট্রাইটিস হয়, ঠিক আছে, স্টমাকের মধ্যে, সেখান থেকে গ্যাস্ট্রিক আলসার হয়, এরকম বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে যায়। আবার কি হচ্ছে, আপনার যে পটিটা যদি গ্যাস্ট্রিক মানে পেট থেকে বেরিয়ে দেখা যাচ্ছে পায়খানাটা আপনার যেটা আমাদের কি বলে ইন্টেস্টাইনের মধ্যে রয়ে যাচ্ছে, ঠিক আছে, নাড়ি ভুঁড়ি যেটা বলা হয় আমাদের, ঠিক আছে, এমনি সাধারণ ভাষায়, তার মধ্যে রয়ে যায়। সেখান থেকে আবার কোলন, যেটা আমাদের পায়খানার দ্বারের আগে ওই জায়গাটাকে, ওই কোলনটার ওপরে অনেক কোলাইটিস হয়ে যায়, অনেক রোগ এরকম হয়, বিভিন্ন নাম আছে তার, ঠিক আছে। সবগুলোতেই কিন্তু রোগের সৃষ্টি হচ্ছে, এবং সেই রোগগুলো থেকে ঘা পর্যন্ত হতে পারে, যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্যান্সারে টার্ন হচ্ছে। তাই এটাকে সাধারণ জিনিস ভাববেন না, বা গুরুত্ব দেব না ভাববেন না, এইটাকে অবশ্যই গুরুত্ব দিন। যেহেতু আপনার হচ্ছে 2-3 মাস ধরে, একবার আমাদের কাছে আসুন, দেখিয়ে নিন। দেখালে এর চিকিৎসা আছে, কিন্তু জিনিসটাকে বড় করে নিয়ে তারপরে এলেন, এবার ডাক্তারবাবু আমাকে ভালো করে দিন, তখন সময়ও বেশি লাগে। আজকে যেটা খুব সহজে হয়ে যাবে অল্প থাকতে, যত বাড়বে সমস্যাটা, তত কিন্তু সময়ও বেশি লাগবে, আপনার দেখবেন সমস্যাটাও বেশি বাড়ছে। তাই ওই রকমভাবে কোনো রোগকে ফেলে রাখবেন না। দেখি 2 দিন দেখি, 4 দিন দেখি, 5 দিন দেখি, ব্যথা হলো ব্যথার ওষুধ খেয়ে নিলেন, অ্যাসিড হলো অ্যাসিডের ওষুধ খেয়ে নিলেন, ওগুলো একটা টাইমের পর এমনিতেই কাজ করবে না, সাথে কি হবে, ভিতরে আরও অন্য নতুন নতুন রোগের সৃষ্টি করে দেবে। এটার দিকে যাবেনই না। যখন আমাদের হাতে উপায় আছে, আয়ুর্বেদ একটা এমন চিকিৎসা, যেখানে আয়ুর্বেদ চিকিৎসা হবে, সেখানে কিন্তু কোনো ক্ষতি হবে না, সেই পেশেন্টের সাইড এফেক্ট হবে না, প্রপার ট্রিটমেন্ট যেখানে হবে। এনবিপি কিন্তু ওরকমই একটা প্ল্যাটফর্ম এবং ওরকমই একটা সংস্থা, যেখানে কিন্তু দাঁড়িয়ে রোগীরা বিভিন্ন বড় বড় রোগ, ছোট রোগ যাই বলুন না কেন, বিভিন্ন ধরনের রোগ নিয়ে এসে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তো আপনাকে বলবো যে আপনার যেহেতু সমস্যাটা আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, নাম্বারগুলো বলে দিচ্ছে এখান থেকে, সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনার কাছাকাছি কোথায় আছে, অল্প দিন ওষুধ খাবেন, দেখবেন চট করে কিন্তু আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। একদম সেটাই আসল কথা হলো যে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন এখানে, একদম শিকড় থেকে যে রোগটা আপনার সৃষ্টি হচ্ছে শরীরে, সেইটা থেকে কিন্তু আপনাকে একদম প্রিভেন্ট করে দেয়, মানে রোগটাকে কিভাবে কিওর করা যায় সেই জায়গাটা কিন্তু তারা তৈরি করছেন। এবং গ্রুপ অফ ডক্টরস দ্বারা, এক্সপার্ট ডক্টরসদের কোথায় কোথায় আপনারা পাবেন, চেম্বারগুলো কিন্তু আমি এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি, একদম নাম মেনশন করে আমি বলে দিচ্ছি। আপনারা হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, তারপরে কিন্তু আপনারা মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন মেচেদাতে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আপনারা পাচ্ছেন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন,
এবং শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়াও তো আপনারা জানেন যেটা আমাদের হেড অফিস অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস হলো মধ্যমগ্রাম। সেটা আপনারা সেখানেও ডক্টরদের আপনারা সোম এবং শুক্রবার পেয়ে যাচ্ছেন, এবং আদার্স ডক্টররা সবসময় থাকেন। এবং শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে শিবপুর বাল্টিকুড়িতে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদের যেটা জানানো, আমাদের যেগুলো কিন্তু ওপেনিং হচ্ছে সেটা হলো গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে এবং ধানবাদে হচ্ছে, এবং সেগুলো আমরা ডেটগুলো অবশ্যই আপনাদের মেনশন করে দেবো আমরা। আর তার আগে একটু জানিয়ে দিই, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় সংখ্যা দিয়ে যে হেল্পলাইন নাম্বার দুটি লেখা রয়েছে, আমি বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো আপনাদের হেল্প করবে, যেই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু পুরো প্রপার জিনিসটা আপনারা জেনে যাচ্ছেন, কি আনতে হবে, কোথা থেকে আসছেন, সব ডিটেলসটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সব কিছু কিন্তু আপনারা এই হেল্পিং নাম্বারের মাধ্যমে বলতে পারছেন। সব কিছু আপনারা ইনফরমেশনগুলো এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, স্যার ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমি ফুলবাগান থেকে বলছিলাম। কি সমস্যা? আমার বয়স হলো 29 বছর বয়স। আমার প্রচুর গ্যাস অম্বলের প্রবলেম আছে আর গ্রে হেয়ার। আচ্ছা, আপনার পেটের গ্যাস অম্বলের প্রবলেমটা কতদিন ধরে চলছে? ওটা হয়ে গেল প্রায় 3-4 মাস মতন হলো। আচ্ছা, এমনি এর কোনো কি চিকিৎসা করেছেন? না, রেগুলার হচ্ছে না, মানে যেদিন সেদিন। না বলছি রেগুলার মানে কোনো কি ট্রিটমেন্ট করেছেন এর? না, এমনি আমি আপনাদের প্রোগ্রাম দেখি তো, ওই যে বলেছিলেন যে গরম জল একটু হালকা, মানে উষ্ণ গরম জল, মানে ওই ঘরোয়া টোটকাগুলোই ফলো করি, নাহলে আমি কোনো ওষুধ কিছু বাইরের কিছু খাইনি। আচ্ছা, এখনো মানে ওটা করার পরও কিন্তু আপনার রয়েছে সমস্যাটা, তাই তো? হ্যাঁ, ওগুলো মানে ওইগুলো করার পরে কমে যাচ্ছে, তারপরে আবার ধরো 2-3 দিন পরে মানে একটু যদি খেয়ে নিই প্রবলেমটা। ঠিক আছে, আপনার শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমাদের হজমের জন্য কিন্তু আমাদের লিভার একটা বড় ফাংশন করে। এই লিভার থেকে কিন্তু কিছু জুস আছে, যেই জুসটা গিয়ে আমাদের পেটে কাজ করে। আরও অনেক জায়গা থেকে জুস বেরায়, সেগুলো বেরিয়ে আমাদের হজমে হেল্প করে। এইবার আপনি একটু রিচ খাচ্ছেন, তাতেই আপনার প্রবলেমটা হচ্ছে। আবার অনেকে দেখুন রিচ খায় বেশ কিছুদিন ধরে, কিন্তু তাদের কিন্তু কষ্ট হয় না, একটা টাইমের পর গিয়ে সেই অসুবিধাটা হয়। তাহলে কেন? কারণ আপনার এখন হচ্ছে, কারণ আপনার লিভারের একটু প্রবলেম হচ্ছে, লিভারের ফাংশনের প্রবলেম হয় অনেক সময়। যখন লিভার নিজের মতো করে সঠিকভাবে কাজ করতে পারে না, তখন কিন্তু লিভারের সমস্যা হয়। লিভারের সমস্যা হলেই কিন্তু দেখা যাবে আমাদের হজমের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এবং যদি আমাদের পেটের সমস্যা থাকে, তাহলে আমাদের স্কিন, হেয়ার, তার মধ্যেও কিন্তু এফেক্ট পড়বে। আপনার যে অকালপক্কতা হচ্ছে, প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, ঠিক আছে, গ্রে হেয়ারটা যে হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আপনার লিভার ফাংশনটা ঠিক নেই, হজম শক্তিটা কমে গেছে, ঠিক হচ্ছে না। এবার টোটকাগুলো দেখুন ছোটোখাটো ব্যাপারের জন্য কাজ করে বা একটা হেল্প করে ঠিক হতে, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু আপনার তাহলে এখন কি করতে হবে? ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টটা নিলে দেখবেন আপনার লিভার ফাংশনটা ঠিক হয়ে যাচ্ছে। যখনই লিভার ফাংশন ঠিক হবে, দেখবেন আপনার যে হজম শক্তিটা বেড়ে যাবে। তখন যখন আপনি খাদ্য খাবারগুলো খাচ্ছেন, সঠিকভাবে হজম হবে রেগুলার। এবার রেগুলার সঠিকভাবে হজম হলে তাহলে আপনার মলত্যাগটাও সুন্দর করতে পারবেন, পায়খানাটা ঠিক মতো হবে, কষা হবে না, জমে থাকবে না পেটের মধ্যে, দেখবেন সেখান থেকে গ্যাস হচ্ছে না। তখন আপনি হঠাৎ একদিন যদি একটু রিচ খেয়ে নেন, তখন পেট সামলে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু রেগুলার নয়। কারণ একটা টাইমের পর তাহলে ওই জায়গাটা আবার ফিরে আসবে, যেটা আমি একটু আগে বললাম যে আপনার হচ্ছে, অনেকের খেলে এখন হচ্ছে না, ভবিষ্যতে গিয়ে হয়তো হয় রিচ খেলে, কিন্তু এখন কেন হচ্ছে না? ওনাদের লিভারটা এখনও খারাপভাবে কাজ করছে না, যেটা আপনার ক্ষেত্রে করছে। এর কিছু টেস্ট আছে, কিছু লিভার ফাংশন টেস্ট আছে, সেগুলো দিয়ে আমরা দেখতে পারি যে লিভারটা ফাংশন কেমন আছে, কোনো
রিপোর্টে কিছু কিছু জিনিস থাকে, সেগুলো কীরকম আছে সেই প্যারামিটারগুলো সেগুলো আমরা দেখে নিই। আবার অনেক সময় কি হয়, ফ্যাটি লিভার থাকে যাদের ধরুন বেশ কিছুদিন ধরে খুব বেশি বাইরের খাবার, তেল মশলা দিয়ে খাবার, অথবা ধরুন ড্রিঙ্ক করছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু লিভারটা ফ্যাটি হয়ে যায়। দুরকম হয়, একটা হচ্ছে অ্যালকাহলিক ফ্যাটি লিভার, মানে মদ খেয়ে একটা লিভার ফ্যাট হয়, যেটাকে আমরা বলি অ্যালকাহলিক ফ্যাটি লিভার, অ্যালকাহল খেয়ে। আরেকটা হচ্ছে নন অ্যালকাহলিক ফ্যাটি লিভার, মানে যেখানে হয়তো অ্যালকাহল সে খায় না, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন খাদ্য খাবারের ধরন থেকে তার পেটের মধ্যে ফ্যাট জমে যাচ্ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু শরীরের ক্ষতি করে, দুটো ক্ষেত্রেই লিভারটাকে ড্যামেজ করে, এবং দেখা যায় লিভার আর তখন মানে নিজেকে আর সুস্থ রাখতে পারে না, তখনই দেখা যায় পেটের বিভিন্ন সমস্যা আর অনেক রোগ হয়ে যায়, এবং লিভারেরও কিছু কিন্তু ডিজিজ সেখান থেকে আবার তৈরি হয়। সবগুলোর জন্য যদি আপনি ঠিক রাখতে চান নিজেকে, যদি সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু আমাদের কাছে এসে দেখাতে হবে। আর আমরা যেটা বলছিলাম একটু আগে যে প্রিভেনশন, রোগ হওয়ার আগে নিজেকে যদি মেনটেন করতে চান, তারও কিন্তু পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন, যাতে রোগটা আপনার জীবনে নাই আসে। সেটা একটা অনেক বড় ব্যাপার, এবং সেটা কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই নিজেকে মানে মেনটেন করতে হবে, তার গাইডেন্স আমরা দিয়ে দেবো। আর যাদের অলরেডি রোগ হয়ে গেছে তাদেরকে বলবো রোগটা ফেলে রাখবেন না, পুষে রাখবেন না, তাহলে দেখবেন তাড়াতাড়ি সুস্থ হবেন। আর যদি এটাকে বছরের পর ফেলে রাখেন, ওই ওষুধ খেয়ে কি ওটা চাপা দিয়ে রাখেন, দেখবেন একটা টাইমের পর ওষুধও কাজ করবে না, আর ভয়ঙ্কর একটা রূপ নেবে সেই রোগটা। সেই রোগটা হওয়ার আগেই কিন্তু বলবো আমাদের সাথে এসে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন, সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান। একদম সেটাই, মানে একটা রোগ থেকে আরেকটা রোগের ডাক্তারবাবু সৃষ্ট, আমরা অনেক সময় একটা রোগকে চেপে রাখি, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর আরেকটা রোগ মানে তৈরি হচ্ছে, মানে এই হতে হতে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাই অনেক সময়। সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, বা বাইরে থেকে একটু পেন কিলার কিনে এনে কিছুটা রিলিফ হওয়ার জন্য আমরা খাই ঠিকই, কিন্তু তারপরে দেখা যায় যে একটা ভয়ঙ্কর রোগের ধারণ করে আমরাই হয়তো তখন ছুটতে হয় আমাদের বিভিন্ন জায়গায়। যাই হোক, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবে কিন্তু আপনাদেরকে নানান গাইডলাইন্সগুলো দিচ্ছে, গাইডেন্স দিচ্ছে, এবং সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছেন গ্রুপ অফ ডক্টরসরা, এক্সপার্ট ডক্টরসরা। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলছি আমি বেহালা বীরেন্দ্রা রোড ওয়েস্ট থেকে সব্যসাচী দত্ত রায় বলছি। বলুন, কি সমস্যা? আমি ডাক্তারবাবুর প্রোগ্রামটা শুনলাম, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, এবং ডাক্তারবাবুর সাথে আমিও একমত, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ডাক্তারবাবু যেই মাত্র যেটা বললেন। তো আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে সারা বছর সর্দি কাশি লেগে থাকার একটা প্রবণতা, এবং শীতকালে এই সর্দি কাশি, ডাস্ট অ্যালার্জি এগুলো খুব বাড়ছে। তো এখন অনেকেই দেখছি মেট্রোতেও মাস্ক ইউজ করছে, এই ব্যাপারটা যদি ডাক্তারবাবু একটু খোলসা করেন। মাস্ক পরছে মেট্রোতে তো অনেকেই দেখছি আমি মাস্ক পরতে, এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনি ভালো, মানে কি জানতে চাইছেন বলুন মাস্ক সম্বন্ধে? সর্দি কাশি, ডাস্ট অ্যালার্জিটা খুব বেশি হচ্ছে, তো এটা থেকে উপায় আর মাস্ক আমরা পরবো। হ্যাঁ ঠিক আছে, এটা সম্পর্কে হ্যাঁ আপনি শুনতে থাকুন। মানে আমরা কোনোভাবে ইনফেক্টেড হতে পারি নাকি মাস্কগুলো হ্যাঁ, আমরা এখন ব্যবহার করছি। ডাক্তারবাবু যেটা বলেছেন এই মাত্র প্রিভেনশন, যেটা আপনি কি ওরা আমি প্রিভেনশনের ব্যাপারটার উপরেই মেইন ফোকাস করব। একদম ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি শুনুন আমি বলছি। শুনে গেছে। দেখুন, প্রথম খুব সুন্দর কোশ্চেন এসছে, এই কোশ্চেনগুলো দরকার, মানুষ সচেতন হলে তাহলেই মানুষ কিন্তু সুস্থ থাকবে, আর তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো করার সার্থকতা থাকবে। না হলে ধরুন এসে টিভিতে প্রোগ্রাম করছি, 5 জন শুনছে, কিন্তু শোনার পর টিভির সুইচটা যেই অফ করছে সব ভুলে যাচ্ছে, তাতে কিন্তু কোনো উপকার হবে না, আমাদের সোসাইটির কোনো লাভ হবে না। আমরা বলছি, শুনছেন, আবার ভুলে যাচ্ছেন। আপনি যিনি এত মন দিয়ে আমাদের প্রোগ্রামগুলো শুনছেন, আমাদের প্রোগ্রামটা, থ্যাংক ইউ আপনাকে, যে আপনিও চাইছেন যে আপনার নিজেকে বা আপনার পাড়াপড়শি যারা আছে পরিচিত লোকেদের যাতে ওই হেল্পটা আপনিও করতে পারেন, এটাই দরকার। ঠিক আছে, দেখুন, অ্যাজ এ ডক্টর আমি চাইবো যে পৃথিবীতে যাতে ডাক্তারের প্রয়োজনই না পড়ে। এই প্রফেশনটা নোবেল প্রফেশন, এই জন্য বলে সবাই, অনেকেই আসে পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু আপনি ভগবান, এটা ঠিক কথা নয়। সবাই মানুষ, কেউ এক একটা নলেজ নিয়ে পড়াশোনা করেছে, তার জন্য সেই বিষয়ে সে অভিজ্ঞ বেশি, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণ জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। আজকে আমাদের এখানে যখন করোনা হয়েছিল, সারা বিশ্বে হয়েছে, ইন্ডিয়ার কিন্তু রেশিও হিসাবে, মানে আমাদের পপুলেশন অনেক বড়, সেই হিসাবে কতজন দেখবেন সংখ্যা, যদি আপনি ওটা করেন, সার্চ করেন, দেখতে পাবেন আমাদের ভারতবর্ষের পপুলেশন কিন্তু রেশিও ওয়াইজ, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স ওয়াইজ অনেক কম এফেক্টেড হয়েছে। তার একটা বিশাল কারণ ছিল যে ভারতবর্ষের লোকেরা সেই সময়
কিন্তু প্রিভেনশনের জন্য আয়ুর্বেদকে অ্যাকসেপ্ট করেছিল, নেচারকে অ্যাকসেপ্ট করেছিল। দেখবেন সবাই সে সময় সারা জীবন যেটা করেনি সেটা করেছিল, সেটা একটা কিন্তু কাত বানিয়ে খেয়েছিল। সেই কাতের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, যেই জিনিসগুলো দিয়ে বানানো হয়েছিল, সেটা কিন্তু মানুষের দুটো কাজ করেছিল। একটা হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করেছিল। ইমিউনিটি বুস্ট আপ করার সাথে সাথে যে প্রতিরোধ ক্ষমতাটা মানুষের বেড়েছিল, তাই জন্যই কিন্তু মানুষ সেই সময় কিন্তু দেখবেন অনেক কম কিন্তু রোগাক্রান্ত হয়েছে। আর এই যে রোগটা ছিল সেটা কিন্তু আমাদের লাংসকেই বেসিক্যালি ইনফেক্ট করছিল, যার জন্যই বলা হচ্ছিল, যেহেতু এটা এয়ারবর্ন ডিজিজ, মানে বাতাসে উড়ে বেড়াচ্ছিল, তার জন্যই আমরা প্রিভেন্ট করার জন্য প্রপার মাস্ক ইউজ করা হচ্ছিল। মাস্কটা কিসের জন্য ছিল? যে স্নিজিং, হাঁচি মারলে বা কাশলে সেটা যেন একজনের থুতুটা আরেকজনের গায়ে গিয়ে না পড়ে, এটা হচ্ছে মেন ছিল। এবং দেখেছিলেন সেই সময় যেহেতু ভেহিকেলস চলছিল না, মানে যানবাহন কম চলছিল বা চলছিল না, পলিউশনটা পরিবেশের মধ্যে কমে গেছিল, ঠিক আছে? এমনকি রেকর্ডেও দেখবেন যে দিল্লির পলিউশনটা কতটা কমেছিল, দিল্লির ব্যাপারটা বিশাল কমে গেছিল, ঠিক আছে? সারা ইন্ডিয়াতেই কমেছে। তো তখন দেখবেন ওই টাইমটায় কিন্তু সবার চট করে কাশি সর্দি হয়নি, কারণ সবাই প্রিভেনশনের দিকে নজর দিয়েছিল। যাদের হয়েছিল সর্দি কাশি তারা দেখলো, কেউ টেস্ট করলো, কারো কারো দেখা গেল যে করোনা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখবেন খুব তাড়াতাড়ি রিকভারি হয়েছিল। একটা স্টেজ এমন ছিল মানুষ কিন্তু ঘর থেকে বেরায়নি, হসপিটালেও যেতে চায়নি, তখনও কিন্তু মানুষ ঘরে থেকেও সুস্থ ছিল। তার কারণ হচ্ছে, কারণ একটা বাড়িতে তো 5 জন লোক, 5 জনেরই তো করোনা হয়নি, ঠিক আছে? বা যদিও ওটা অ্যাটাক করেছিল সেটা মানুষ বুঝতেও পারেনি, 2 দিন পরেই নর্মালাইজড হয়ে গেছে। কেন? কারণ আমাদের ইমিউনিটিটা অন্য কান্ট্রির থেকে অনেক বেশি ছিল, কারণ আমরা ওই আয়ুর্বেদটাকে নিয়ে চলছিলাম। দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, আমাদের যে রান্নাঘর, এই কিচেনের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়, সেই মশলার প্রত্যেকটারই কোনো একটা না কোনো মেডিকেল ভ্যালু আছে, কোনো না কোনো একটা গুণ আছে যেটা আমাদের শরীরের জন্য উপকার হয়। আমরা সেগুলোকে ইউজ করি। আমাদের যে স্পাইস, সেটা কিন্তু বিদেশে যারা আছে তারা যে মশলা ইউজ করে তাদের সাথে সবগুলো মিলবে না। তাদের অন্য অন্য অনেক স্পাইস আছে যেগুলো আমরা ইউজ করি না আমাদের দৈনন্দিন জীবন খাবারের মধ্যে। তো এর একটা ভ্যালু কিন্তু আমাদের ব্লাডের মধ্যে ছিল, ঠিক আছে? তাহলে তখন যখন আমরা ওটা করেছি, তাহলে এখন কেন করব না? এখনও তো আমরা প্রিভেনশনের জন্য এই ব্যাপারগুলো করতে পারি, যে ঠিক আছে একটা মাস্ক, এমন একটা মাস্ক ইউজ করব যাতে আমার কেউ হেঁচে দিলে বা কাশলে আমার সেই জায়গাটা আমার ডাইরেক্ট আমার নাকেতে আসছে না। কারণ এই যে শীতকালের সমস্যাগুলো কিন্তু এগুলো এয়ারবর্ন ডিজিজই থাকে, ঠিক আছে? যে ইনফেকশনগুলো হয় সর্দি কাশি, সেগুলো দেখবেন বলে যে ভাইরাল ইনফেকশন হচ্ছে, এগুলো কিন্তু সব এয়ারবর্ন, মানে হাওয়াতে ঘোরে। তো আমি যদি ওটাকে প্রিভেন্ট করতে পারি যে ডাইরেক্ট কন্ট্যাক্টে এলাম না, কখন? যখন আমি একটু ভিড়ের মধ্যে থাকবো। কিন্তু আরেকটা আবার কথা বলবো, আপনি সারাদিন ধরে মাস্ক পরে থাকবেন না, কারণ এখানে অনেক সময় অক্সিজেনটা পেতে আমাদের কষ্ট হয়। যখন আপনি হাঁটছেন, দৌড়চ্ছেন, সিঁড়ি ক্লাইম্ব করছেন, চেষ্টা করবেন তখন মাস্কটা না ইউজ করতে, কারণ না হলে দেখবেন ব্রিদিং প্রবলেম অনেক সময় হতে পারে, ঠিক আছে? একটা ক্লোজড জায়গায় আছেন সেখানে করবেন না মাস্ক, কারণ দেখবেন সাফোকেশন হবে, এগুলো করবেন না। কিন্তু দেখছেন আপনি যখন একটা মানে বাইরে অনেক ভিড়ের মধ্যে যাচ্ছেন, দেখছেন যে আশেপাশে অনেকেই কাশছে, হাঁচি দিচ্ছে, সেখানে আপনি একটা মাস্ক পরে নিন। কোনো হসপিটালে যাচ্ছেন, সেখানে অতিরিক্ত মাত্রায় ভিড়, সেখানে একটা মাস্ক পরে নিন, তাহলে আপনি নিজেকে প্রোটেক্ট করুন। এবার আপনি তো ভাইরাসটাকে মারতে পারছেন না, যে পৃথিবী থেকে ধ্বংস করতে পারছেন না, নিজেকে যদি আপনি শক্তিশালী করে নেন, আপনার শরীরের চারপাশে যদি একটা দেখছেন শিল্ড তৈরি হয়ে গেছে, একটা ঢাল তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি? ইমিউনিটি। এই শিল্ডটা যদি আপনার তৈরি হয়, দেখবেন আপনাকে কোনো রোগ চট করে কাবু করতে পারছে না। শরীরে চলে এলেও আপনার যে বডির যে রেজিস্ট্যান্স, সেটার সাথে যুদ্ধ করে ওটাকে কিন্তু ঘায়েল করে দেবে, আপনি সুস্থ হয়ে যাবেন আবার। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। আপনি শুনলেন আমার কথাগুলো, যদি আপনার কাজে লাগে তাহলে এটা ফলো করুন। আরেকটা যেটা কি হয়, শীতকালেই কিন্তু এই যে আমাদের কফটা বৃদ্ধি হয়, মানে মিউকাসটা বেড়ে যায়। তো কিছু কিছু খাবার যেগুলো শীতকালের ভেজিটেবলস, সেগুলো আমাদের একটা সাধারণ লোকের খাওয়া উচিত। তাহলে কি হবে, আমাদের ইমিউনিটিটা ওইভাবে তৈরি হবে। এবং দেখুন, প্রকৃতি এমনভাবে তৈরি করে সব খাদ্য খাবার, যেটা যেই সিজনের সেই সিজনেরটা খাবেন। কোল্ড স্টোর থেকে আনা 5 মাস 6 মাস পুরনোর জিনিসটা এনে খেয়ে নিচ্ছেন, সেইটা না।
যেটা এই সিজনের, এই যেটা সিজনেই খাবেন। ভেজিটেবলস হতে পারে, ফ্রুটস হতে পারে, ফ্রুটস হতে পারে, সেই ভেজিটেবলস, season-এর, হ্যাঁ সেই season-এরটাই এই সময় খাওয়াটা, সবচেয়ে ভালো হ্যাঁ। ভিটামিন সি, আমরা ভিটামিন সি ফ্রুটস কিসে পাই? সবচেয়ে কমলা সুন্দর লেবু। হচ্ছে কমলা লেবু। একদম। দেখুন কমলা লেবুটা এই সময়ই হয়। এই সময়টাই এই যে প্রকৃতি এইভাবে তৈরি করে দিয়েছে, যত প্রকৃতিকে নিয়ে চলতে পারবেন তত বেশি সুস্থ থাকবেন। রঙিন আপনার যে খাদ্য খাবারটা, ভ্যারাইটিস খাদ্য খাবার দিয়ে তৈরি করুন, মানে প্লেটটা সাজিয়ে নিন, বিভিন্ন কালার দিয়ে তৈরি করুন, লাল, সবুজ, হলুদ, এরকম যত রকম কালার আছে খাদ্য খাবার সেগুলো নিয়ে করুন। তাহলে বিভিন্ন ধরনের মিনারেলস আপনার শরীরে যাবে, ভিটামিনস যাবে, সেগুলো আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এইভাবে করে যদি আমরা চলতে পারি, দেখবেন অনেক রোগকে আমরা প্রিভেন্ট করতে পারবো। আর রোগ সারানোর জন্য কিন্তু আপনার দৌড়তে হবে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই জন্যই বললাম। আর যারা অলরেডি রোগে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন, তাদের বলবো রোগটাকে ফেলে না রেখে এনবিপিতে আসুন। প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট এনবিপিতে হয় এবং পারফেক্ট রেজাল্টটা পেয়ে যায়। কারো সময় বেশি লাগবে, কারো কম লাগবে, সেটা নির্ভর করবে আপনি আমাদের কতটা কথা শুনে চলছেন এবং আপনার রোগটা কতটা বড় হয়েছে তার উপরে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন? তপন দাস বলছি বর্ধমান থেকে। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার, মানে এই ঠান্ডা পড়লে মাথা ধরে প্রচন্ড পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, মাথা কি ব্যথা করে? হ্যাঁ, ব্যথা করে আর সর্দি কাশি থাকে। হ্যাঁ, আর আপনার এটা কোনো ট্রিটমেন্ট করেছেন আপনি? না, কোনো ট্রিটমেন্ট করিনি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন এটার জন্য কি হয়, অ্যাকচুয়ালি আমাদের যে সাইনাস পয়েন্টসগুলো আছে কপালের মধ্যে, চোখের নিচে, এই সাইনাস পয়েন্টগুলোতে কি হয়, মিউকাস জমে যায়, মানে কফ জমে যায়, ঠিক আছে? এই কফ জমে গেলে সেখানে টন করে ব্যথা করবে, রোদে গেলে বেশি ব্যথা হবে, আবার মাথা নিচু করলে, ঠান্ডা ধরুন লেগে আছে এখন এবং মাথা নিচু করছেন, তখন ওদের কিন্তু ব্যথাটা আপনার হবে, কষ্ট হবে, টন করবে। এগুলোর ট্রিটমেন্ট আছে, এইগুলো কিন্তু কমপ্লিটলিভাবে কিওর করে দেওয়া যায় এই সাইনাসের প্রবলেম। আর সেটা সম্ভব আয়ুর্বেদেতেই হয়। এই আমাদের এনবিপিতে এলে মেডিসিন আছে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে, যেগুলো ট্রিটমেন্ট করলে আপনাকে শরীর থেকে যে কোনো রোগকে, কিন্তু যদি আপনি সঠিক সময় আসেন, সঠিকভাবে চিকিৎসাটা করান, ডাক্তারবাবুদের সঠিক পরামর্শ মেনে চলেন, দেখবেন রোগটা আপনার নির্মূল হয়ে যাবে। এবং আমাদের গাইডলাইন্সে চললে দেখবেন ভবিষ্যতেও কিন্তু আপনার এই রোগটা আসবেন না। যারাই চাইছেন যে ঠিক আছে আমার এখন হয়েছে, টেম্পোরারি ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে রাখবো, তাদের জন্য কিন্তু আয়ুর্বেদ নয়। আয়ুর্বেদ সেই ব্যক্তিদের জন্য যারা চাইছে যে আমি পার্মানেন্টলি কিন্তু সুস্থ হয়ে যাব, পার্মানেন্টলি আমি কিন্তু সুস্থ শরীর, মানে জীবনযাপন করব সুস্থভাবে। কারণ দেখুন, স্বাস্থ্যই সম্পদ। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, সেগুলো কোনো কাজে আসবে না যদি আপনি সুস্থ না থাকেন। তাহলে তো ধনী মানুষরা মারাই যেতেন না, এই কথাটা মাথায় রাখবেন। ধনী মানুষরা হাতে টাকা থাকতে পারে, কিন্তু যদি স্বাস্থ্য না থাকে তাহলে কিন্তু তার পয়সাটা তার কোনো ভালো কাজে লাগবে না, সে পয়সাটা এনজয় করতে পারবে না এবং নতুন করে আরও ইনকামও করতে পারবে না। এই ব্যাপারগুলো মাথায় রাখুন। আমরা অনেক সময় দেখি মহিলাদের, তারা খালি কম্প্রোমাইজ করে শরীরের সাথে। কি করে, যে কোনো একটা ছোটোখাটো অসুখ হলো, সমস্যা হলো, সেটাকে ঢাকতে থাকে, বাড়ির পুরুষদেরকে জানায় না। আলটিমেটলি যখন সে আর পারছে না, যখন সেই বাড়ির পুরুষ ব্যক্তি জানলো, তখন তার মাথায় হাত পড়ে যায় যে এত বড় একটা রোগ গাড়িয়ে গেছে, তাহলে তাকে কিভাবে সুস্থ করে তুলবো। তাই জন্য এটা মনে করবেন না আপনি যে বাড়ির দেখাশোনা করছেন বলে আপনার রোগটার কোনো ভ্যালু নেই। রোগটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ রোগটাকে গুরুত্ব দিলেই আপনি সুস্থতা ফিরে পাবেন। রোগটাকে ফেলে রাখবেন না, সমস্যাটাকে ফেলে রাখবেন না। যদি অল্পতেই সবাই সারিয়ে নেয় না যে কোনো অসুখ, তাহলে দেখবেন রোগটা আপনাকে ক্ষতি করতে পারছে না এবং দেখবেন আপনি সুস্থ জীবনযাপন করছেন, দীর্ঘায়ু লাভ করতে পারছেন। আর আয়ুর্বেদে কিন্তু আপনাদের পাশে ওইভাবেই রয়েছে, এনবিপি কিন্তু সবসময় আপনাদের পাশে ওইভাবেই রয়েছে। একদম, আমাদের একদম অনুষ্ঠান মানে প্রোগ্রাম শেষ হতে গেল। আমি একটু হেল্পিং নাম্বারটা বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনার ডিটেলসটা জেনে নিন, কোথায় ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। চেম্বারগুলো অবশ্যই আপনাদের জন্যই তারা যাচ্ছেন এবং সেখানেই আপনাদের জন্য সেবা করে আপনারা যাতে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পান, তার জন্যই কিন্তু ডক্টররা সবসময় আছেন। একদম সময় শেষ, পরবর্তীতে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা রাখবো। দেখো, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।